আচ্ছা, আজকে যেটা পড়বো আমরা হচ্ছে সাবসারফেসের এনভায়রনমেন্ট নিয়ে পড়বো। এখন যে কোনো লোকেশনের বা যে কোনো লোকেলের যদি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি তাহলে হচ্ছে মেইনলি কোন তিনটা ব্যাপার আমাদের জানা লাগবে এনভায়রনমেন্ট রিলেটেড। সেটা হচ্ছে ওয়াটার, টেম্পারেচার এন্ড যেহেতু সাবসারফেস, যদি এটা সারফেসে হতো তাহলে হচ্ছে আমরা শুধু অ্যাটমসফেরিক প্রেসার নিয়ে পড়াশোনা করলেই হচ্ছে, কারণ আর অ্যাটমসফেরিক প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাটমসফেরিক প্রেসার কত তোমরা জানো? কেউ বলতে পারবা? এটা আগেই পড়ে আসার কথা। 1 atmosphere। 1 অ্যাটমসফিয়ার। আর কোন ইউনিটে বলতে পারবা? 1.013 into 10 to the power 5 Pascal। এটা কি অ্যাটমসফেরিক প্রেসার? আচ্ছা ঠিক আছে। ম্যাম সমুদ্র পৃষ্ঠেরটা? হ্যাঁ, এনভায়রনমেন্ট মানে অ্যাটমসফিয়ারটা বা অ্যাম্বিয়েন্ট যে প্রেসারটা সেটা। ওই তো 76 mm ঠিক আছে। প্রতি পারদ মধ্যে আর কি। আচ্ছা, তো যেটা আমি বললাম যে সারফেস নিয়ে যদি পড়াশোনা করি তাহলে হচ্ছে সারফেসের প্রেসারটা যেটা সেটা অ্যাটমসফেরিক প্রেসার, যেটা ফিক্সড বা কনস্ট্যান্ট যদি বলি। তো এখন আমরা যেহেতু সাবসারফেস নিয়ে পড়বো যেটা হচ্ছে বিলো দ্য সারফেস, যার কারণে সেখানকার প্রেসারটা নিশ্চয়ই অ্যাটমসফেরিক প্রেসারে আমরা পাবো না, সেখানে অন্যরকম প্রেসার চলে আসবে। যেহেতু আমরা জানি কি প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তো যেহেতু এটা সারফেসের নিচে, সারফেসের উপরে এত অবজেক্ট বা সয়েল, এই যে ল্যান্ড, ওশেন, এগুলার কারণে বা বিভিন্ন ম্যাটেরিয়ালের কারণে অবশ্যই সাবসারফেসে প্রেসারটা চেঞ্জ হচ্ছে, বা যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে সাবসারফেস প্রেসার। এটা নিয়ে আমি ডিটেলসে পড়বো যে আমি সাবসারফেসে কি ধরনের প্রেসার পাচ্ছি। শুরুতে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সাবসারফেস ওয়াটার নিয়ে। সারফেস ওয়াটার তো আমরা সবাই দেখেছি তাই না? সারফেসের যে ওয়াটার সোর্স গুলো আছে বা যেখানে আমরা ওয়াটার দেখতে পাই বা জলভাগ যদি আমরা বলি, এটা তো আমরা সবাই দেখতেছি, এটা দৃশ্যমান। এইরকম সাবসারফেসেও কিন্তু ওয়াটার সোর্স আছে বা ওয়াটার আছে, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে সাবসারফেসের যে ওয়াটার, এটা আসলে কি ধরনের ওয়াটার বা এটার সোর্সটা কি বা কি অবস্থায় এটা আছে, কিভাবে কনফাইন অবস্থায় আছে, কোথায় আছে, এটা নিয়ে আমরা ফার্দার পড়াশোনা করবো। সারফেসের ওয়াটার তো নরমাল এই নদী, নালা বা সাগর, তারপরে হচ্ছে বেসিন, এরকম বিভিন্ন জায়গায় যেটা সারফেসে আছে সেগুলো তো সারফেস ওয়াটার। এখন এটার সোর্স যে কোনো ভাবে হতে পারে, রেইন ওয়াটারও হতে পারে, তারপরে ওয়েস্ট ওয়াটারও হতে পারে। আমরা দেখা গেল যে একটা জায়গায় ওয়াটার হচ্ছে এক্সট্রাক্ট করে নিয়ে এসে এক জায়গায় ফেলে রাখলাম, সেটাও তো সারফেস ওয়াটার, কারণ সেটা সারফেসের উপরে আছে। তো সারফেস ওয়াটারটা নরমাল এটা জানি যে আমরা হচ্ছে ওয়াটার ফ্রম অল সোর্সেস। এটা হচ্ছে তোমার ক্যানিয়ন হতে পারে, স্ট্রিমের থ্রুতেও আসতে পারে, রেভিনিউ হতে পারে। মানে এগুলো হচ্ছে তোমার ধরো যদি গিরিখাত বলি বা ওশানের যে খাতগুলা সেগুলা বলি বা নদী নালা যা আছে, মানে মোট কথা যে সারফেসের উপরে যেই ওয়াটার সোর্স গুলো আছে সেগুলো সব হচ্ছে সারফেস ওয়াটার। এখন এটা ফ্লাড ওয়াটারও হতে পারে বা রেইন ওয়াটারও হতে পারে বা ওয়েস্ট ওয়াটারও হতে পারে, সব আমরা সারফেস ওয়াটারে ক্লাসিফাইড করে ফেলছি। আর সাবসারফেস ওয়াটার হচ্ছে যে যেই ওয়াটার বা ওয়াটারের সোর্স বা যে ওয়াটারের অ্যামাউন্টটা বিনিথ দ্য ল্যান্ড বা আর্থের সারফেসের বিনিতে থাকে, সেটাকে বলা হচ্ছে সাবসারফেস ওয়াটার। এটা তো ক্লিয়ার, সাবসারফেস ওয়াটার হচ্ছে সাবসারফেসে যেটা থাকে, ঠিক আছে? আর সাবসারফেস ওয়াটারকে আমরা আরেকটা মানে নামে ডাকি, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। তার মানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আর সাবসারফেস ওয়াটার দুইটা সেম জিনিস। এতটুকু ক্লিয়ার সাবসারফেস ওয়াটার সম্পর্কে? জি ম্যাম। সারফেস ওয়াটার আর সাবসারফেসের ওয়াটারের মধ্যে ডিফারেন্সটা তো আমরা বুঝলাম, একটা সারফেসের উপরে একটা সারফেসের বিলো দ্য সারফেস থাকবে। এবং বিলো দ্য সারফেসে কোথায় সাবসারফেস ওয়াটারটা আছে মেইনলি সেটা হচ্ছে যে তোমার এই যে আমি এত আগে পড়ে এসেছি জিওলজিক্যাল যে স্ট্র্যাটা গুলো আছে বা ওই লেয়ার গুলা, স্ট্র্যাটিগ্রাফিক পড়ার সময় যে আমি পড়ে এসেছি জিওলজিক্যাল স্ট্র্যাটিগ্রাফিক যে লেয়ার গুলা বা রকের লেয়ার গুলা ফরমেশন বা সয়েলের লেয়ার, এই যে আন্ডারগ্রাউন্ডে, আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড তো বুঝো, আন্ডারগ্রাউন্ড মানে ওই তো আর্থের বিলো, আর্থের হচ্ছে বিলো সারফেস আর কি। সেটা আন্ডারগ্রাউন্ডে যে সয়েল
বা হচ্ছে তোমার যদি বলি যে রক, এই এর মধ্যে যে পোর স্পেস গুলো আছে বা ফ্র্যাকচারের কারণে যে স্পেস গুলো আছে, সারফেস সাবসারফেস ওয়াটার মেইনলি ওই জায়গাতে অ্যাকুমুলেট অবস্থায় থাকে। তো আমরা যদি একটা ল্যান্ডের ক্রস সেকশন দেখি, ল্যান্ড বলতে সারফেস, উপরে সারফেস এবং সাবসারফেস দুইটাই দেখানো হয়েছে, ফিগারটা কি দেখতে পাচ্ছ? তো এখানকার যে গ্রিন এরিয়াটা উপরের লেয়ার, ঠিক আছে, গ্রিন এরিয়াটা হচ্ছে ল্যান্ড, মেইনলি ল্যান্ড বোঝানো হয়েছে, এবং এখানে একটা সারফেস ওয়াটার দেখানো হচ্ছে। সাপোজ এটা একটা সি বা ওশান, ঠিক আছে, এই যে ওশান থেকে কয়েকটা ব্রাঞ্চ চলে গিয়েছে, ধরলাম এগুলা রিভার। এই যে এখানে যে ওয়াটার গুলো আছে এগুলা হচ্ছে সারফেস ওয়াটার, ঠিক আছে। আর এখানে যে দেখো গ্রিন কালারের যে পোর্শন গুলা, এখানে এটাকে বলা হয়েছে আনস্যাচুরেটেড সয়েল। আচ্ছা, তোমরা কি স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড এগুলো পড়ে এসেছো? এই টার্মটার সাথে কি পরিচিত? ম্যাম অতটা না। কি বুঝছো স্যাচুরেটেড দিয়ে? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। হ্যাঁ, মানে মানে এটার মিনিং না, আমি বলতে চাচ্ছি যে কোনো একটা, ধরো এই সয়েলটাকে স্যাচুরেটেড বলা হলো, তার মানে কি এটা, মানে যদি বলো যে ওয়াটার স্যাচুরেটেড, সয়েলটা হচ্ছে ওয়াটার স্যাচুরেটেড, তাহলে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে? তোমরা কি বুঝছো? কেউ বলতে পারবা? বা যেটা বুঝো, ভুল হলে প্রবলেম নেই, তোমরা অ্যানসার দাও যেটা তোমরা বুঝো স্যাচুরেটেড দিয়ে কি বোঝানো হয়েছে। পড়ে আসার কথা ইন্ট্রোপিএমিতে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। ম্যাম ওয়াটার প্রেসার থাকে এই টাইপের কিছু। ওয়াটার প্রেসার না, মানে এই যে ধরো নরমালি যদি আমরা বলি সয়েল বা রকের মধ্যে তো তোমার পোর স্পেস আছে, আছে না? এই যে পোর স্পেস বা এই যে জায়গাগুলা, এটা পুরোটা যদি ওয়াটার দিয়ে ফিল থাকে, ওয়াটার থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি স্যাচুরেটেড। এবং যদি দেখা যায় যে ওখানে কোনো ওয়াটার নেই বা কোনো ফ্লুইড নেই, সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। তাহলে এই যে ল্যান্ডটা, যে এই যে শুকনা যে জমিগুলো আমরা বলি যা, বা ল্যান্ড, এই যে গুলো হচ্ছে তোমার গ্রিন কালার দিয়ে শো করতেছে, এটা হচ্ছে তোমার মানে হচ্ছে কি ফরেস্ট হতে পারে, বা এখানে কোনো ওয়াটার সোর্স নেই, তাহলে এটাকে আমরা বলতেছি আনস্যাচুরেটেড সয়েল, মানে কোনো ওয়াটার, সয়েলের মধ্যে কোনো ওয়াটার নেই। এবং এই যে সারফেস ওয়াটার, এবং নিচে দেখো এই যে গ্রাউন্ড ওয়াটার, এটা দেখাচ্ছে, ইন্ডিকেট করতেছে যে পোর্শনটা, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। এটা যদি সারফেস হয় আর্থের, সাবসারফেসে হচ্ছে পুরোটা গ্রাউন্ড ওয়াটার দিয়ে স্যাচুরেটেড। এখানে দেখানো হচ্ছে পুরোটা, মানে এরকম পুরোটা তো নেই, বাট এই যে রক বা সয়েলের যে স্পেস গুলো সেখানে গ্রাউন্ড ওয়াটার আছে, মানে এই সারফেসের নিচে পুরোটাই আমরা গ্রাউন্ড ওয়াটার পাচ্ছি। এখানে আরেকটা লাইন দেখানো হয়েছে, দেখো ওয়াটার টেবিল, ঠিক আছে, ওয়াটার টেবিলটা আমি সামনে দেখাবো। ওয়াটার টেবিল মেনলি দেখো এই যে সারফেস আর এই যে গ্রাউন্ড ওয়াটার, তার মাঝে দিয়ে একটা লাইন গিয়েছে, এটাকে বলা হচ্ছে ওয়াটার টেবিল। তার মানে আমরা বলতে পারি যে এই যে আনস্যাচুরেটেড সয়েল আর এই যে গ্রাউন্ড ওয়াটার বা স্যাচুরেটেড সয়েল, তার মাঝখানে যেই লাইনটা ওদেরকে ডিস্টিংক্ট করে দিয়েছে বা আলাদা করে দিয়েছে, সেটা হচ্ছে তোমার ওয়াটার টেবিল, ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়াটার টেবিলের ডেফিনেশন আছে, এটা হচ্ছে যে ওয়াটার টেবিল হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড বাউন্ডারি। আন্ডারগ্রাউন্ড মানে কি? গ্রাউন্ডের নিচে বা মাটির ভেতরে বা হচ্ছে সারফেসের নিচে। আন্ডারগ্রাউন্ড বাউন্ডারি বিটুইন দা সয়েল সারফেস, যেটা আমি দেখালাম ফিগারটাতে, এই যে এটা যদি সয়েল সারফেস হয় তাহলে এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড বাউন্ডারি কেন বলা হয়েছে? কারণ এটা ভেতরে, সারফেসের ভেতরে। আন্ডারগ্রাউন্ড বাউন্ডারি বিটুইন কি? এই যে আনস্যাচুরেটেড সয়েল এবং এরিয়া হোয়ার গ্রাউন্ড ওয়াটার স্যাচুরেটস স্পেস, ঠিক আছে। এই যে এরিয়া, এখানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটারটা সয়েল বলো বা রক বলো, এদের যে পোর স্পেস গুলো আছে সেগুলাকে স্যাচুরেট করে দিয়েছে। মানে কি, এই যে পোর স্পেস গুলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার দিয়ে ফিল, ঠিক আছে, এখানে গ্রাউন্ড ওয়াটার আছে। এই দুটো এরিয়ার মধ্যে ওয়াটার টেবিলটা কি করে, তাদের দুজনকে একটা, মানে তাদের দুই সাইডকে একটা বাউন্ডারি দিয়ে আলাদা করে রেখেছে, এটা হচ্ছে ওয়াটার টেবিল। এই ওয়াটার টেবিলটা ইম্পর্টেন্ট, সামনে যখন আরো পড়বা তখন দেখবে এই ওয়াটার টেবিল কথাটা অনেকবার আসতেছে, এবং ওয়াটার টেবিলটা অনেক ইম্পর্টেন্ট। এই যে আমরা তেল গ্যাস যখন তুলে নিয়ে আসি, তখন এই যে ওয়াটার টেবিলটা কোথায় আছে গ্রাউন্ডে, এটা মাথায় রাখা বা হচ্ছে ড্রিলিং করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ এমন যদি হয় যে যেমন ধরো আমরা ড্রিলিং করতেছি, ওয়াটার টেবিল ভেদ করে নিচে চলে গেছি, তখন কি আসবে আমাদের বলতো? তখন কি তেল গ্যাস পাবো? তখন কিন্তু ওয়াটার চলে আসবে, এটা কিন্তু অনেক বড় একটা লস। এই জন্য এই ওয়াটার টেবিলটা মাথায় রাখা বা এই যে ওয়াটার টেবিল কোন লোকেশনে আছে, কোথায় আছে, এগুলা জানা, স্টাডি করে, এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে।
এখন আমরা দেখব এই যে ওয়াটার, এটা হচ্ছে তোমার আমরা যদি সারফেস ওয়াটারের কথা বলি, সিতে আমরা যে ওয়াটারটা পাই স্যালিনিটিটা অনেক বেশি, মানে অনেক বেশি লবণাক্ত। আবার আমরা যেটা বলি মিঠা পানি, নদী, তারপর আবার যদি আমি বলি ঝর্ণার পানি, এই পানিগুলো আলাদা না? টেস্টের দিক থেকে আলাদা। কেন টেস্টের দিক থেকে আলাদা বলো তো? কেন সমুদ্রের পানি এত বেশি লবণাক্ত? শুনতেছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, এই যে পানি দেখতেছি সারফেসে যে পানিগুলো আছে দেখতে একরকম হলেও দেখা যাচ্ছে যে টেস্টের দিক থেকে আলাদা, ক্যারেক্টারিস্টিকের দিক থেকে হয়তো কম্পোনেন্টের দিক থেকেও আলাদা হবে। তো আর ওগুলোতে মিনারেলের পরিমাণ বেশি থাকে সমুদ্রের যে পানিগুলা, এর জন্য কম। হ্যাঁ, সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি থাকে, এই জন্য দেখা যাচ্ছে সমুদ্রের পানি এবং নদীর পানি দুইটা আলাদা। হয়তো তাদের সোর্স আলাদা, এই জন্য তাদের তোমার হচ্ছে গিয়ে মানে ভিতরের যে ওদের কম্পাউন্ডটাও আলাদা। এখন আমরা দেখবো যে সাবসারফেস ওয়াটারকে আমরা কয়টা ক্লাসিফিকেশন পাচ্ছি সাবসারফেস ওয়াটারের। এখন আমরা যেটা পড়বো ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে তাদের অকারেন্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অকারেন্স বলতে হচ্ছে যে তারা কি অবস্থায় আছে বা কিভাবে তারা অরিজিন হয়েছে, মানে অরিজিনের উপর ডিপেন্ড করে। অরিজিন বা অকারেন্স মানে কি অবস্থায় তারা আছে, তাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো তার উপর অকারেন্সের উপর ডিপেন্ড করে সাবসারফেস ওয়াটার হচ্ছে দুই ধরনের, একটা ফ্রি ওয়াটার, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ওয়াটার। কেউ কি এখন বলতে পারবে যে আচ্ছা ফ্রি, আমি যেহেতু বললাম যে ওদের অকারেন্সের উপর ডিপেন্ড করে আমি দুইটা ক্লাসিফিকেশন দেখাচ্ছি, তো কেউ কি বলতে পারবে ফ্রি ওয়াটারটা কি রকম ওয়াটার হতে পারে? যদি ফ্রি কথাটার উপর ডিপেন্ড করে বলো, যে কোনো জিনিস বা যে কোনো অবজেক্ট, যে কোনো বস্তু যদি ফ্রি হয় তাহলে সে কি করে, ফ্রিলি কি করতে পারে? মুভমেন্ট করতে পারবে। এক্স্যাক্টলি, গুড। তার মানে হচ্ছে ফ্রি ওয়াটার যেটা, সেটা হচ্ছে অবশ্যই সাবসারফেস ওয়াটার। সে কি করতে পারতেছে? মুভমেন্ট করতে পারতেছে। আমি তো আগে বলে আসছি তোমাদেরকে যে ওয়াটার গুলা হচ্ছে সাবসারফেসের রকে বা সয়েলের যে ফ্র্যাকচার অথবা তোমার পোর স্পেসে কনফাইন, মানে আবদ্ধ অবস্থায় আছে। তো নিশ্চয়ই আবদ্ধ অবস্থায় আছে মানে কি তারা ওখানে স্টিল স্ট্যাটিক অবস্থায় আছে, কোনো চলাচল করতে পারতেছে না, বাট তারা পারতেছে চলাচল করতে। সেটা হচ্ছে কি ধরনের ওয়াটার? ফ্রি ওয়াটার। ঠিক আছে, এখন আমি যদি ডেফিনেশন দেখি, তো ডেফিনেশন তোমরা তো বলেই ফেললা যে হ্যাঁ ফ্রি ওয়াটারটা হচ্ছে সে ফ্রিলি মুভমেন্ট করতে পারবে। তার মানে যে সাবসারফেসে যে ফ্রি ওয়াটারটুকু আছে সেটা হচ্ছে মানে একটা পোর স্পেস থেকে অন্য পোর স্পেসের ভেতরে বাইরে মুভমেন্ট করতে পারতেছে ইজিলি। এবং কেন মুভমেন্ট করতেছে? আচ্ছা, গত ক্লাসেই বা তার আগের ক্লাসে আমি বলেছি না যে একটা লিকুইড বা ফ্লুইড বা ওয়াটারই যদি বলি, ওদের একটা মেইন ক্যারেক্টারিস্টিক আছে যেটা প্রেসারের ডিফারেন্টের কারণে রেসপন্স করে। এটা কি বলেছি কিনা, এক্সাম্পলটা মনে আছে কিনা, যে ফ্লুইড বা ওয়াটার যদি অলওয়েজ তাদের টেন্ডেন্সি থাকবে কি কোন প্রেসার থেকে কোন প্রেসারের দিকে যেতে, বলো তো? বেশি থেকে কম। বেশি থেকে কমের দিকে। মানে ফ্লুইড হচ্ছে মেইন কথা, ফ্লুইড বা ওয়াটার। এখন আমি ওয়াটার নিয়ে বলতেছি যেহেতু ওয়াটার পড়াচ্ছি, যে ওয়াটারের টেন্ডেন্সি হচ্ছে ও সবসময় চাইবে বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে চলে যেতে। তো এই যে ওদের মুভমেন্টটা হচ্ছে পোর স্পেসের মধ্যে, এটা কেন হচ্ছে? প্রেসার ডিফারেন্সিয়ালের কারণে। দেখা যাচ্ছে যে কোন একটা পোর স্পেসে যদি বেশি প্রেসার থাকতেছে, সে তার টেন্ডেন্সি থাকতেছে সে অন্য কোনো স্পেসে চলে যাবে যেখানে কি তোমার প্রেসারটা কম। ঠিক আছে, এখন সব ওয়াটার এরকম ফ্রিলি মুভমেন্ট করতে পারবে না। যেগুলা পারবে তাদেরকে তো আমি ফ্রি ওয়াটার বলছি, এবং যারা পারবে না তাদেরকে, যারা পারবে না মেনলি হইতেছে ওরা অকারেন্সটাই ওইভাবে যে ওরা হচ্ছে ওই এমন অবস্থায় আছে যে ফ্রিলি ওরা মুভমেন্ট করতে পারতেছে না। এই ধরনের ওয়াটারকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল ওয়াটার। ঠিক আছে, তো মেইনলি কেন এই ওয়াটার গুলা ফ্রিলি মুভমেন্ট করতে পারতেছে না আমরা দেখি। কারণ হচ্ছে এই টাইপের ওয়াটার গুলা মিনারেল গ্রেইন আছে না, মানে ধরো রক গ্রেইন যদি আমি বলি, মিনারেল না বলে আমি যদি বলি রকের যে গ্রেইন বা সয়েলের গ্রেইন, তো বুঝো তোমরা মিনারেল গ্রেইন বা রক গ্রেইন বা গ্রেইন তো বুঝো। জি জি। এই গ্রেইনের সাথে ওরা এমন ভাবে বন্ডেড অবস্থায় আছে যে ওরা আসলে ওই ওদের যে লোকেশনটা ওটা ছেড়ে বা ওদের যে অবস্থানটা সেটা ছেড়ে ওরা ফ্রিলি মুভমেন্ট করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ হচ্ছে এই যে মিনারেল গ্রেইন গুলা, ওরা হচ্ছে মিনারেল গ্রেইন যে অ্যাটমিক লেটিসটা, ওদের যে পারমাণবিক যে গঠনটা, ঠিক আছে, বা ল্যাটিসের সাথে কি
হাইড্রোক্সিল রেডিক্যাল হিসেবে আছে। হাইড্রোক্সিল রেডিক্যাল কি বুঝতেছো তোমরা? হাইড্রোক্সিল রেডিক্যালটা কি? আচ্ছা, অ্যাটমিক ল্যাটিসটা বুঝতে পারতেছো তোমরা? এটা হচ্ছে কি বলতো, অ্যাটমের একটা স্ট্রাকচার। এটার সাথে কি পরিচিত তোমরা? অ্যাটমিক স্ট্রাকচার, পারমাণবিক যে স্ট্রাকচার, এগুলো পড়ে এসেছো তো ইন্টারে, মানে এখন তো মনে থাকার কথা। আচ্ছা, গ্রেইনের যে স্ট্রাকচারটা বা যে ক্রিস্টাল যে স্ট্রাকচার, তার সাথে হচ্ছে এই যে পানির যে অণুগুলা বা ওয়াটারের যে তোমার অণু পরমাণুগুলা, ওরা হচ্ছে OH গ্রুপ হিসেবে, মানে হাইড্রোক্সিল রেডিক্যাল যেটা OH পরে, এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। এগুলা তো চেনা, মানে তোমরা কি বুঝতেছো আমার কথাগুলা? কেন ইন্টারস্টিশিয়াল ওয়াটার বলতেছি, কেন ওরা এই অবস্থায় আছে? পানির যে, আরেকবার রিপিট করলে ভালো হবে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা পানির যে হাইড্রোক্সাইড আয়নটা আছে এটা তো জানো, OH হাইড্রোক্সাইড আয়ন, এটা তো সবাই ক্লিয়ার। জি। হ্যাঁ, এই পানির এই হাইড্রোক্সাইড আয়নটা হচ্ছে এই যে গ্রেইন গুলার যে অ্যাটমিক ল্যাটিস থাকে তার সাথে অ্যাটাচমেন্ট হয়ে থাকে, অ্যাটাচড অবস্থায় আছে। যেসব ওয়াটারের এই যে হাইড্রোক্সাইড আয়ন গুলা কি করেছে, এই অ্যাটমিক ল্যাটিসের সাথে অ্যাটাচড হয়ে হাইড্রোক্সিল রেডিক্যাল হিসেবে আছে। এটা হচ্ছে তোমার হাইড্রোক্সাইড আয়নের একটা নিউট্রাল ফর্ম। হাইড্রোক্সিল রেডিক্যাল যদি তোমরা না চিনে থাকো, হাইড্রোক্সিল রেডিক্যাল কিছুই না, নরমালি এই যে হাইড্রোক্সাইড আয়ন, সেটা হচ্ছে নিউট্রাল অবস্থায় থাকে যখন, তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোক্সিল রেডিক্যাল। এখন কেন আছে অ্যাটমিক স্ট্রাকচার, এই যে মিনারেল গ্রেইনে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গিয়ে কার্বন, তারপরে হচ্ছে অর্গানিক ম্যাটার, তো এখানে অনেক কেমিক্যাল কম্পাউন্ড আছে না, যার কারণে কি ওরা আসলে রিঅ্যাকশন অবস্থায় আছে। রিঅ্যাকশন করে কি ওরা একটা ওয়াটারের ফিল্ম আকারে আছে। মানে তুমি যদি ইমাজিন করতে চাও, ব্যাপারটা হবে যে একটা, ধরো মিনারেল গ্রেন, তার চারপাশে একটা ওয়াটারের ফিল্ম আছে। ওয়াটারের ফিল্ম তো বুঝো, ফিজিক্স, আচ্ছা তোমরা তো এগুলো আসলে মানে দেখোনি। আচ্ছা, ওয়াটারের ফিল্ম কি তোমরা বুঝো? সাবানে বাবল হয় না, সাবান বা শ্যাম্পু বাবল ক্রিয়েট হয় না একটা, ওটা তো সবাই, হ্যাঁ ওইটা কিন্তু একটা ফিল্ম, ঠিক আছে? ওটার যে স্ট্রাকচারটা, বাবলের যে স্ট্রাকচারটা যদি ফেনা বলি আমি, বা বাবলস যেগুলা তোমার সাবান পানি দিয়ে ইয়া করার পরে যে বাবলস গুলা হয়, সেগুলা কিন্তু ওয়াটারের ফিল্ম বলি, ঠিক আছে? ওইটাই হইতেছে ফিল্ম। তো এই যে ওয়াটারটা আসলে এই গ্রেনের উপরে এইভাবে এই যে ফিল্ম বাবল আকারে বা ফিল্ম হিসেবে আছে। এখন কি একটু ইমাজিন করতে পারতেছো ফিল্মটা কিরকম ওয়াটারের? জি ম্যাম, বুঝছি। হ্যাঁ, ওই বাবল স্ট্রাকচারটা, ঠিক আছে? তো ওয়াটারটা হচ্ছে ওই স্ট্রাকচারে অ্যাটমের সাথে অ্যাটাচমেন্ট অবস্থায় আছে, যার কারণে কি ওরা আসলে আর ফ্রিলি মুভমেন্ট করতে পারতেছে না। ইভেন আমরা যখন দেখা যায় এই যে আমি তো বললাম ফ্রি ওয়াটার, যখন আমি তেল গ্যাস তুলে আনবো তখন অনেক সময় হয় যে ওয়াটার চলে আসতেছে, কিন্তু এই যে ইন্টারস্টিশিয়াল ওয়াটারটা, যে ওয়াটারটা পাবো সেটা হচ্ছে মেইনলি ফ্রি ওয়াটার। ইন্টারস্টিশিয়াল ওয়াটারটা ওদের এই অ্যাটাচমেন্টের কারণে উপরে কখনো চলে আসে না, বা প্রোডাকশন করা যায় না ওটাকে, ঠিক আছে? ওটাকে রিমুভ করা যায় না ওদের জায়গা থেকে। এটা গেল অকারেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন যেটা আমি পড়বো ক্লাসিফিকেশন ওয়াটারের, সেটা হচ্ছে জেনেসিসের উপর ডিপেন্ড করে, মানে ওদের উৎপত্তি কিভাবে হয়েছে, মানে ওরা একদম মেইন ওদের জিনটা কোথায়, যে এই ওয়াটারটা কোথা থেকে আসছে, ওয়াটারটা কোথা থেকে আসছে। তো এটার উপর ডিপেন্ড করে ওয়াটারকে মেইনলি চারটা ভাগে ভাগ করা হয়। ও আচ্ছা, তোমাদের হচ্ছে 4-2 তে, মানে হচ্ছে একদম লেভেল 4 টার্ম 2 যেটা, সেখানে একটা সাবজেক্ট আছে ট্রু ক্রেডিটেড গ্রাউন্ড ওয়াটার। ওখানে হইতেছে এই ওয়াটার নিয়ে, মানে আমি এখন যেগুলো নিয়ে কথা বলছি এগুলো নিয়ে আরো ডিটেলসে পড়াশোনা করবা। সাবজেক্টটার নামই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। কারণ ওয়াটার মানে পেট্রোলিয়াম বা মাইনিং ইঞ্জিনিয়ার বলো, তাদের জন্য হচ্ছে এই ওয়াটার নিয়ে মানে সাব সার্ভিসের ওয়াটার নিয়ে পড়াশোনা করাটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন যেটা দেখলাম যে জেনেসিসের উপর ডিপেন্ড করে ওয়াটার হচ্ছে 4 ধরনের। একটা ফার্স্ট ওয়ান না, মানে মেইনলি এটা দেখো, যদি ফিগারটা কি দেখতে পাচ্ছ তোমরা, মানে ক্লাসিফিকেশনটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, ওদের যে অ্যারোগুলা দেখতেছো, যে একটা আরেকটা হচ্ছে ওরা রিলেটেড, এবং একটা আরেকটার সাথে মানে একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, চারটাই হচ্ছে ইন্টার রিলেটেড। তো প্রথম যদি আমি বলি যে মিটেরিওরিক একটা টাইপস, আরেকটা হচ্ছে জুভেনাইল, দেন হচ্ছে কনেট, তিনটা। এবং মাঝখানে যেটা একটা দেখতেছি আমি মিক্সড বলতে হচ্ছে এই যে 3 ধরনের ওয়াটার
তিন ধরনের ওয়াটার, এই তিন ধরনের ওয়াটার হচ্ছে মিক্সড হয়ে বা হচ্ছে এক একটা এক এক রেশিওতে থেকে মিক্সড ওয়াটারটা মেইনলি ক্রিয়েট করে। তো এখন আমরা দেখব যে বাকি তিন যে ওয়াটার তিনটা মেটেরিউরিক, জুভেনাইল আর হচ্ছে কনেট, এই তিন ওয়াটার কোথা থেকে ওদের জেনেসিসটা কি। প্রথমটা যদি আমি দেখি যে মেটেরিউর, ওটা হচ্ছে তোমার মানে কোথায় আছে, এটা মেইনলি হচ্ছে আর্থের ঠিক সারফেস থেকে ক্রিয়েট হয়, একদম আর্থের সারফেসের নিচে। লিথোস্ফিয়ার যেটা আছে আর্থের সারফেস, হ্যাঁ লিথোস্ফেরিক যে প্লেট একদম খুব কাছাকাছি, খুব কম ডেপথে আর্থের সারফেসের নিচে যে লেয়ারটা বা যেই সারফেসটা সাবসারফেস, সেখানে মেইনলি এটা হয়। এবং এটা কিভাবে হয় সেটা হচ্ছে মেইনলি রেইন ওয়াটার ইনফিল্ট্রেট হয়ে তোমার হচ্ছে এই ওয়াটারটা হয়। মানে এই যে বৃষ্টি পড়তেছে, পানি তো আমরা তো দেখি বৃষ্টির পানিতে জমে থাকে না, চলে যাচ্ছে না কোথায়, আমরা বলি যে মাটির নিচে চলে যাচ্ছে। তো হ্যাঁ ঠিক আছে, সারফেস থেকে নিচে চলে যাচ্ছে, বাট ওরা কি হুট করে তো ভ্যানিশ হয়ে যাচ্ছে না, এরা হচ্ছে ওখানে গিয়ে জমা হচ্ছে, আর্থের ওই লেয়ারে গিয়ে জমা হচ্ছে। এবং এই ওয়াটারটাকে আমরা ক্লাসিফাইড করতেছি মিটিওরিক ওয়াটার হিসেবে, ঠিক আছে। তো এবং এই ওয়াটারে কোনো স্যালিনিটি থাকে না, মানে এটা লবণাক্ত না, নেগলিজিবল। কারণ রেইন ওয়াটার কিন্তু মানে যদি জেনে থাকো যে রেইন ওয়াটার কিন্তু লবণাক্ত হয় না, তার মানে হচ্ছে এই টাইপের ওয়াটারের স্যালিনিটিটা একদম নেগলিজিবল। এবং এই ওয়াটার হচ্ছে অক্সিডাইজিং ক্যারেক্টারিস্টিকের হয়। কেন হয়? কারণ হচ্ছে এই যে বৃষ্টি পড়তেছে বা রেইন ওয়াটারে তোমার কার্বনিক বা নাইট্রাস অ্যাসিড থাকে ডিজলভ অবস্থায়, যেহেতু এটা অ্যাটমসফিয়ার থেকে আসতেছে, যার কারণে হচ্ছে ওদের ক্যারেক্টারিস্টিক হচ্ছে একটু অক্সিডাইজিং টাইপ। বাট এই যে ওরা রেইন ওয়াটার হিসেবে ইনফিল্ট্রেট হচ্ছে বা মাটির ওই নিচে গিয়ে জমা হচ্ছে মেটিওরিক ওয়াটার হিসেবে, ওখানে গিয়ে ওরা অক্সিডাইজিং ক্যারেক্টারে থাকে না। কারণ কি দেখা যায় যখন তারা কার্বনেট রক যদি হয়, কার্বনেট রকের মধ্যে যদি গিয়ে জমা হয়, তারা কি করে ওখানে যে কার্বনেটের যে অর্গানিক ম্যাটারটা আছে বা হচ্ছে কার্বন হাইড্রোজেন থাকে ওখানে, এই যে অক্সিজেনটা ওরা রিঅ্যাকশন করে কি হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। এটা কি ক্লিয়ার তোমাদের? বা মিটিওরিক ওয়াটারটা কি ক্লিয়ার, ওদের জেনেসিসটা কি বা হচ্ছে গিয়ে ওরা ফার্দার কিভাবে থাকে? ম্যাডাম আরেকটু বুঝালে ভালো হতো। আচ্ছা, মেটেরিউরিক ওয়াটারটা কিভাবে আসতেছে সেটা কি ক্লিয়ার? রেইন ওয়াটার, মেইনলি রেইন ওয়াটারটা ইনফিল্ট্রেট হচ্ছে, ইনফিল্ট্রেট মানে মাটির নিচে যে চলে যাচ্ছে বা আর্থের সাবসারফেসে চলে যাচ্ছে, ঠিক আছে। এবং এটা একদম আর্থের সাবসারফেস প্রথম লেয়ারই থাকে মেটেরিউরিক ওয়াটারটা। এটা কি ক্লিয়ার? জি ম্যাডাম। হ্যাঁ। এবং যেহেতু এটা রেইন ওয়াটার থেকে এদের জেনেসিস, রেইন ওয়াটারটা তো স্যালিনিটি থাকে না, স্যালিনিটি মানে যে লবণাক্ততা সেটা। আচ্ছা, স্যালিনিটি ওয়ার্ডটার সাথে মনে হয় তোমরা মানে আগে পরিচিত ছিল কিনা বলতে পারি। স্যালিনিটি মানে হচ্ছে ওদের যে লবণাক্ততা পানি, এটা একদম নেগলিজিবল, থাকে না বললেই চলে। কারণ কেন? এটা হচ্ছে রেইন ওয়াটার, রেইন ওয়াটারে হচ্ছে লবণের পরিমাণ থাকে না। এবং যেহেতু এটা অ্যাটমসফিয়ার, রেইন ওয়াটারটা কোথা থেকে আসে? অ্যাটমসফিয়ার থেকে আসে, যার কারণে এই যে ওয়াটারে মাঝে মধ্যে দেখা যায় যে হচ্ছে অ্যাসিডিক, বলে না অ্যাসিড বৃষ্টি হচ্ছে, অ্যাসিড রেইন কেন হয়? অ্যাটমসফিয়ার থেকে বিভিন্ন অ্যাসিড যেমন কার্বনিক বা নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে আসে। এই রেইন ওয়াটারের মধ্যে এগুলো ডিজলভ অবস্থায় থাকে, ঠিক আছে। তো এবং এই ধরনের যে ওয়াটার বা মেটেরিওরিক ওয়াটার যেটা, তারা কি করে, যদি কার্বনেট মানে সাবসারফেসে যখন যায়, সেখানে বিভিন্ন ধরনের রক আছে না, সেডিমেন্টারি রক বা হচ্ছে বা যে ধরো সেডিমেন্টারি রক, সেডিমেন্টারি রকে কি থাকে? কার্বনেট থাকতে পারে, কার্বনেট রক থাকতে পারে। তারপরে কার্বনেট রক থাকার মানে কি? সেখানে হচ্ছে তোমার কার্বন আছে, হাইড্রোজেন আছে বা ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে। এদের সাথে রিঅ্যাকশন করে ওরা নিউট্রালাইজ হয়ে যায়। মেইনলি ওই অ্যাসিড টাইপ স্টাফ থাকে না বা অক্সিডাইজিং যে ক্যারেক্টারটা ওদের এটা থাকে না, ওরা হচ্ছে নিউট্রালাইজ হয়ে যায়। ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে কনেট ওয়াটার যেটা, ঠিক আছে। আচ্ছা, আমি যখন তোমাদের ইন্টারস্টিশিয়াল ওয়াটার পড়িয়ে আসলাম তখন একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে মানে এই যে ওয়াটার গুলা, রেইন ওয়াটার তো আছে বা ইন্টারস্টিশিয়াল ওয়াটার, অনেক সময় হয় যে আমি তোমাদের দেখিয়েছি না সেডিমেন্টেশন প্রসেসটা, যেটা যেমন ওশান, এক জায়গায় একটা ওশান ছিল বা সমুদ্র ছিল, তার উপর সেডিমেন্টেশন জমা হয়ে বা ডিপোজিশন জমা হতে হতে তারপর ওখানে একটা ল্যান্ড ফর্ম করে ফেলেছে। বাট ওইখানে তো পানি ছিল একটা সময় বা ওয়াটার ছিল, ওই ওয়াটার গুলা কিছু কিছু ওয়াটার দেখা গিয়েছে যে ওইখানে রকেট স্পেসে রয়ে গেছে। এই ওয়াটার গুলাই মেইনলি এই যে ইন্টারস্টিশিয়াল ওয়াটার বা এই যে সাবসারফেস ওয়াটার, এভাবেই কিন্তু উৎপত্তি। এখন আমরা যদি দেখি কনেট ওয়াটার, এখানে এই কথাটা আসবে যে
দে আর অরিজিনালি থট অফ অ্যাজ রেসিডুয়াল সি ওয়াটার। রেসিডুয়াল মানে হচ্ছে একদম শেষে থেকে যাওয়া আর কি, যে ধরো একটা সি থেকে যদি রেসিডুয়াল সি ওয়াটার, তো ওয়াটার দ্যাট ওয়াজ ট্র্যাপড ডিউরিং সেডিমেন্টেশন। তার মানে হচ্ছে ধরো একটা সি বা একটা সাগরের কথা যদি আমি বলি, বেসিন, সি বেসিন, একটা সময় ওখানে সি ছিল, এরপরে সেখানে কি হওয়া শুরু হলো, সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনটা কি, সেডিমেন্ট ডিপোজিশন হচ্ছে, জমা হচ্ছে। তো ওই সময় দেখা গিয়েছে ওই সি বা ওই জায়গার কিছু ওয়াটার সেখানে ট্র্যাপড অবস্থায় রয়ে গিয়েছে, মানে সব ওয়াটার চলে যায়নি বা ওখানে কিছু ওয়াটার রয়ে গেছে, ঠিক আছে, ওরা নড়ে যে মানে মুভমেন্ট হয়নি বা ওখানে একদম অ্যাকুমুলেট বা ওখানে কনফাইন্ড অবস্থায়, আবদ্ধ অবস্থায় আছে। এই ধরনের ওয়াটার গুলা হচ্ছে কনেট ওয়াটার। তার মানে কি দেখো, মেটেরিয়িক ওয়াটার যেটা, সেটার সোর্স হচ্ছে রেইন, মানে এটা কিন্তু আমরা এখনো পাচ্ছি, এখনো দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, মেটেরিয়ল ওয়াটার গুলো এখনো জমা হচ্ছে। বাট কনেট ওয়াটার কিন্তু ওই যে ডিপোজিশনের সময় বা এখনো ডিপোজিশন হচ্ছে, সেডিমেন্টেশন হচ্ছে, এই সময় কনেট ওয়াটার গুলা মানে ট্র্যাপড অবস্থায় আছে। ট্র্যাপ তো জানো, ট্র্যাপ পড়ে এসেছি, সো ট্র্যাপ মানে তো আইডিয়া থাকার কথা, যেটা মানে আবদ্ধ অবস্থায় আছে বা বন্দী হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কনেট ওয়াটার আমরা আরো কিভাবে পাচ্ছি, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ওয়াটার এক্সিস্টিং ইন দ্য রিজার্ভার রক প্রায়র টু ডিস্টারবেন্স বাই ড্রিলিং। আচ্ছা, এটা হয়তো তোমাদের জন্য একটু বুঝতে কষ্ট হবে, বাট আমি বলি, যখন ড্রিলিং করে, ড্রিলিং মানে কি, তেল গ্যাস যখন আমরা তুলতেছি, তখন দেখা যায় অনেক সময় যে ডিস্টারবেন্স হচ্ছে। কি হতে পারে, যেমন এই যে ইন্টারস্টিশিয়াল ওয়াটার গুলা ছিল, মানে সাবসারফেসের যেটা ওয়াটার ছিল, হয়তো কি হয়েছে, ওয়াটার গুলা যে জায়গাটা, যে লোকেশনে ছিল, সেখানে একটু ডিস্টারবেন্স হয়ে গিয়েছে। তার ফলে কি, ওরা ওই জায়গা থেকে সরে অন্য কোথাও চলে গেছে, বা হচ্ছে ধরো অন্য পোর স্পেসে ছড়িয়ে পড়ছে, স্প্রেড হয়ে গেছে সাবসারফেসে। তারপর তারা কি ওখানে ট্র্যাপড অবস্থায় আছে। এভাবেও কনেট ওয়াটার পাওয়া যায়। মেনলি কনেট ওয়াটার গুলো হচ্ছে সাবসারফেসে, একদম একদম সাবসারফেসে, মানে একদম অনেক নিচে বলতে গেলে, সেখানে আবদ্ধ অবস্থায় থাকে। তারপরে আরেকটা সোর্স হতে পারে কনেট ওয়াটারের, সেটা হচ্ছে যে ধরো কোনো হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেম বলতে হতে পারে যে মাটির নিচ থেকে আমরা পানি তুলতেছি, বা কোনো একটা হচ্ছে ওয়াটার সোর্স থেকে পানি আরেক জায়গায় নিচ্ছি। এই সময় দেখা যায় যে কিছু পানি এই যে সাবসারফেসে চলে গিয়েছে, এবং পরবর্তীতে এই পানিগুলো আর ইউটিলাইজ করা হয়নি, বা অনেক বছর ধরে পানি ওখানেই আবদ্ধ অবস্থা আছে। এইভাবে আসলে কনেট ওয়াটার গুলো আসে। ন্যাচারালিও আসতে পারে, যেটা আমি বললাম, সি ওয়াটার গুলা ট্র্যাপড হয়ে থাকতে পারে, বা হচ্ছে কোনো ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কাজের সময় তোমার হচ্ছে ডিস্টারবেন্সের কারণে কিছু ওয়াটার চলে যেতে পারে কনেট হিসেবে। আবার হচ্ছে হাইড্রোলিক সিস্টেম। এখন যে লাস্ট দুইটা পড়বো, সেটা হচ্ছে জুভেনাইল ওয়াটার এন্ড হচ্ছে মিক্সড ওয়াটার। জুভেনাইল ওয়াটার হচ্ছে মেইনলি এটা ম্যাগমেটিক অরিজিন। এখন কোশ্চেন আসতে পারে যে ম্যাগমেটিক অরিজিনটা কি, জুভেনাইল ওয়াটার কিভাবে ম্যাগমেটিক অরিজিন হতে পারে। আচ্ছা, এই যে যখন আমরা প্লেট টেকটনিক পড়ে এসেছি, তখন দেখেছি না ম্যাগমা, তারপরে হচ্ছে ভলকানিক যে ফ্লুইড গুলা বা ভলকানো, এগুলা সম্পর্কে তো একটু জানি বা পড়ে এসেছি, তাই না? ম্যাগমা সম্পর্কে এগুলা মনে আছে? ম্যাগমা বা ভলকানিক ইরাপশন, এসব কি মনে আছে? কেউ বলতে পারবা যে হ্যাঁ ম্যাম এগুলো পড়ে এসেছি বা এগুলো জানি? জি ম্যাম, আচ্ছা, রক সাইকেলের সময় পড়া হয়েছিল। হ্যাঁ, রক সাইকেল বা প্লেট টেকটনিক তখন আর কি। তো ওই ওই সময়ে দেখা গেছে যে এই যে ম্যাগমা বা হচ্ছে যে তোমার হচ্ছে ভলকানিক যে ফ্লুইড গুলা, ভলকানো থেকে যে ফ্লুইড গুলা পাচ্ছি, সেখানে অনেক সময় দেখা যায় ওয়াটার রিচ হয়, মানে ওখানে কিছু পোর্শন ওয়াটার আছে, ঠিক আছে, বা ম্যাগমাতে কিছু আছে যে ওয়াটারের পোর্শন। ওই যে ম্যাগমা বা ওয়াটার রিচ যে ভলকানিক ফ্লুইড গুলা, সেখান থেকে যে ওয়াটারটা আসলে ডিরাইভ হচ্ছে বা ওয়াটারটা প্রডিউস মানে ওই সময় অরিজিন হয়ে গিয়েছে, সেগুলাকে আমরা বলি জুভেনাইল ওয়াটার। মেইনলি আমরা ম্যাগমা থেকে পাচ্ছি বা ম্যাগমেটিক অরিজিন বলি এটাকে। ম্যাম, এত টেম্পারেচারে ওখানে ওয়াটার থাকবে কিভাবে? ওয়াটারটা আলাদা হিসেবে আছে, এমন না যে H2O হিসেবেই আছে। ওয়াটারটা হয়তো আলাদা আলাদা হাইড্রোক্সাইড আয়ন হিসেবে আছে, হাইড্রোজেন আয়ন হিসেবে আছে। এরপরে ওরা দেখা গেছে এনভায়রনমেন্টাল টেম্পারেচার প্রেসার যখন আস্তে আস্তে কমতেছে, তখন ওরা একসাথে হয়ে রিঅ্যাকশন করে দেন ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। একদম ডিরেক্ট ওয়াটার হিসেবে তো থাকবে না। এই যে আমরা ছোটবেলায় পড়ে এসেছি, অনেক ছোট ক্লাসে আমি পড়ে এসেছি যে পানি চক্র, তোমরা পেয়েছো কিনা আমি জানি না, বাট আমরা একটা ফিগার ছিল অনেক সুন্দর, তোমার হচ্ছে গিয়ে সায়েন্সের যে সাবজেক্ট, সেখানে একটা ফিগার ছিল এরকম যে তোমার
যদি বলি বৃষ্টিটা কিভাবে হচ্ছে, এই যে নদী নালা খাল বিল থেকে পানিগুলা কনডেনসেট হচ্ছে, মানে কনডেন্স হওয়া তো বুঝো, হিট দিয়ে ওয়াটার সরাসরি কনডেন্স করে ফেলতেছে, মানে ওয়াটারটা গ্যাসিয়াস ফর্মে চলে যাচ্ছে, তারপরে সেটা আবার তোমার প্রেসার টেম্পারেচারের কারণে বৃষ্টি হয়ে পড়তেছে। তো ওই রকম মেগমা বা ওয়াটার রিচ যে ভলকানিক ফ্লুইড গুলা, ওইখানেও ওয়াটারটা দেখা যায় অনেক বেশি হিটে গ্যাসিয়াস অবস্থায় আছে। এরপর যখন এটা আস্তে আস্তে কুল হচ্ছে, হিট কমে যাচ্ছে, তারপরে এই যে ভলকানিক যে ফ্লুইড গুলা সেগুলা কি অনেকখানি ছড়িয়ে পড়তেছে, দেখা যাচ্ছে ঠান্ডা যখন একটা এনভায়রনমেন্টে চলে আসতেছে বা টেম্পারেচার কমে যাচ্ছে, তখন এটা আস্তে আস্তে ওয়াটার হয়ে যাচ্ছে, কারণ ওয়াটারের ইনগ্রেডিয়েন্ট যেটা ছিল সেটা অলরেডি ওখানে এক্সিস্টিং ছিল। এই যে সোর্স গুলা সেখান থেকে, বা ম্যাগনেটিক যে সোর্স গুলা সেখান থেকে যে টাইপস ওয়াটার আমরা পাচ্ছি সেটা হচ্ছে জুভেনাইল ওয়াটার। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? যার কোশ্চেন ছিল যে এত হিটে ওয়াটার কিভাবে থাকবে, গ্যাসিয়াস অবস্থায় ছিল। ক্লিয়ার তোমার? জি জি ম্যাম। হ্যাঁ, মানে ওয়াটার হিসেবেই থাকবে না, ডিরেক্ট পানি তো কখনোই, এটা তো পসিবলই না, কিন্তু সে গ্যাসিয়াস অবস্থায় থাকবে, ওয়াটারের গ্যাসিয়াস ফর্মেশনে। আচ্ছা, এই যে আমরা এত কিছু পড়াশোনা করে আসলাম, তো এত কিছু আমরা কিভাবে জেনেছি আসলে? এগুলো তো আসলে জিওলজিস্টরা বা যদি বলি সায়েন্টিস্টরা কিভাবে অ্যানালাইজ করেছে যে হচ্ছে এই ওয়াটারটা, ধরো একটা লোকেশনে গেলাম, এই ওয়াটারটা কি টাইপ ওয়াটার, কনেট ওয়াটার নাকি মিটিওরিক ওয়াটার নাকি জুভেনাইল ওয়াটার, আমরা এগুলো কিভাবে পাচ্ছি? স্টাডি করেই তো পাচ্ছি। তো মেইনলি দুইটা উপায়ে অ্যানালাইজ করা হয়। একটা হচ্ছে তোমার ধরো ওয়াটারে কি পরিমাণ সলিড আছে বা হচ্ছে কি পরিমাণ স্যালিনিটি আছে সেটার উপর ডিপেন্ড করে, মানে কনসেন্ট্রেশনটা হচ্ছে গিয়া তোমার ক্যালকুলেশন করা হয়। আরেকটা হচ্ছে যেটা স্যাম্পলস ক্যান বি অবটেইন ফ্রম ড্রিল স্টিম টেস্ট ডিউরিং প্রোডাকশন। এটা হচ্ছে গিয়ে ধরো তোমরা কোথাও তেল গ্যাস, আমাদের একটা তেল গ্যাস ফিল্ড বা তেল অয়েল ফিল্ড আছে, সেখানে আমরা টেস্ট করব যে এটার ওয়াটারটা কি টাইপস বা কত দূর গেলে আমরা ওয়াটার, মানে ওয়াটার নিয়ে স্টাডি করা লাগবে। সেই ক্ষেত্রে হচ্ছে কিছু টেস্ট আছে, ড্রিল স্টিম টেস্ট হচ্ছে ওয়ান অফ দা টেস্ট আর কি, ফিল্ড টেস্ট বলা হয়। ওই সময় হচ্ছে স্যাম্পল কালেক্ট করে, ওয়াটারের স্যাম্পল কালেক্ট করে টেস্ট করা হয়, ঠিক আছে? তো মেইনলি দুইটা, একটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন মাপা হয় ওয়াটারের, আর একটা হচ্ছে ডিরেক্ট আমরা স্যাম্পল কালেক্ট করে ওয়াটারটা কি ধরনের সেটা আমরা অ্যানালাইজ করতে পারি। আচ্ছা, তো ওয়াটার নিয়ে আমাদের পড়াশোনা এতটুকুই। এটা তো বললামই আমি যে 4-2 তে গিয়ে তোমাদের আরো একটা সাবজেক্ট আছে গ্রাউন্ড ওয়াটার, তখন দেখবা আরো ডিটেইলসে জানতেছে, ঠিক আছে? আর এই জিওলজিতে আসলে এতটুকু জানলে মোর দেন এনাফ। এরপরে ধরো সারফেস আমাদের তো ইয়া শেষ, ওয়াটার পড়া শেষ, এখন আমরা যাব হচ্ছে সাবসারফেস টেম্পারেচারে। এখন যদি আমরা সাবসারফেসের টেম্পারেচার নিয়ে পড়াশোনা করি, তো মেইনলি যেটা আমাদের জানতে হবে যে সাবসারফেসের যে টেম্পারেচারটা সে হচ্ছে আর্থের যে ডেপথ বা সাবসারফেসের যে ডেপথ তার উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে থাকে। এখন তোমরা কি বলতে পারবা এই চেঞ্জটা কি রকম হতে পারে? সে বাড়তেছে নাকি কমতেছে? কেউ কি বলতে পারবা যে আর্থের ডেপথের উপর কিভাবে চেঞ্জ হচ্ছে? রিলেশনটা কি আর্থের ডেপথের সাথে? সমানুপাতিক ম্যাম। সমানুপাতিক, হ্যাঁ সমানুপাতিক তো বুঝলাম, বাট চেঞ্জটা কি, মানে প্রপোর্শনাল নাকি হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল, মানে সমানুপাতিক না প্রপোর্শনাল? হ্যাঁ, এখন কি কারণে? মানে ক্রমে ম্যাগমার কাছে যাচ্ছে বা ম্যাগমার নিচের দিকে টেম্পারেচার বাড়তেছে। হ্যাঁ নিচে, হ্যাঁ ঠিক আছে, এটাই হবে যে যতই আর্থ সারফেস থেকে আমি যতই ডেপথে যাব আমার হচ্ছে টেম্পারেচার ততই বাড়বে। এবং এটাকে মেইনলি বলা হয় আর্থ জিওথার্মাল গ্রেডিয়েন্ট। এটা তো তোমরা মনে হয় ওয়াটার নতুন, জিওথার্মাল গ্রেডিয়েন্ট সম্পর্কে কি পরিচিত তোমরা? গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে মেইনলি রেট অফ চেঞ্জ, ঠিক আছে, বা পরিবর্তনের হার যদি আমরা বলি। গ্রেডিয়েন্ট হচ্ছে যে কোনো কিছুর চেঞ্জের যে রেটটা, ঠিক আছে। আর জিওথার্মাল হচ্ছে মেইনলি তোমার যে এই যে আর্থের ডেপথের সাথে সাথে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, বা টেম্পারেচার কি মেইনলি ইনক্রিজ হচ্ছে। টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে কিসের সাথে? ডেপথের সাথে সাথে। এটাকে বলা হয় আর্থের জিওথার্মাল গ্রেডিয়েন্ট। তো টেম্পারেচার মেইনলি কিভাবে ইনক্রিজ করতেছে? যত আমি আর্থের সেন্টারের দিকে যাচ্ছি টেম্পারেচার তত বাড়তেছে। তো নরমাল হিট ফ্লো হিসেবে ক্যালকুলেশন করে দেখা গিয়েছে যে প্রতি 100 ফিট যত ডেপথে যাব আমার টেম্পারেচার বাড়বে 1.5 ডিগ্রি ফারেনহাইট করে, ঠিক আছে। আর্থ থেকে যত আমি যাব
পার 100 ফিটে আমার টেম্পারেচার ইনক্রিজ হবে কত 1.5 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু একদম সহজ, টেম্পারেচারটা নিয়ে যদি পড়াশোনা করি যে টেম্পারেচার হচ্ছে ডেপথের ফাংশন এবং এটা ক্রমে বাড়তেছে। ঠিক আছে, ওদের সম্পর্কটা হচ্ছে প্রপোর্শনাল এবং যত সেন্টারে যাব তত বাড়বে। এখন কোশ্চেন আসতে পারে যে ম্যাম কেন সেন্টারের দিকে টেম্পারেচারটা বাড়তেছে, কেন আর্থের সেন্টারটা এত গরম? তোমরা তো মনে হয় এটা যেহেতু পড়ে আসছো তোমাদের জানার কথা যে আর্থের সেন্টারে ম্যাগমা আছে বা কোর যে সেটা অনেক বেশি হিট প্রডিউস করছে, এখন ওখানে ম্যাগমা আছে এবং ক্রমে তো প্লেট টেকটনিকটা চলতেছে। তো মেইনলি এই যে টেকটনিক প্রথম থেকে যে প্ল্যানেট গুলা তৈরি হচ্ছে, টেকটনিক থিওরি হচ্ছে, এই কারণে কিন্তু এখনো হিট প্রডিউস হচ্ছে, এটা কিন্তু মানে চলতেছে এবং চলতেছে। তারপরে দেখা যাচ্ছে ফ্রিকশন হচ্ছে, প্লেট ফ্রিকশন তো জানো, ঘর্ষণ যেটা বলে, ফ্রিকশন আর হিটিং দুইটা যদি প্লেট ফ্রিকশন করে সেখানে কিন্তু প্রচুর হিট প্রডিউস হচ্ছে, এই কারণে আর্থের সেন্টার এত গরম বলা যাচ্ছে। তারপরে আরো আছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে না আর্থে, সেখান থেকে হিট প্রডিউস হচ্ছে এনার্জি হিসেবে। এইসব কারণে মেইনলি আর্থের যে সেন্টার এগুলা হচ্ছে খুব বেশি টেম্পারেচারটা খুব হাই থাকে বা হচ্ছে কি খুব হিট প্রডিউস হচ্ছে এখানে। ঠিক আছে, এখন আমি তো টেম্পারেচার গ্রেডিয়েন্ট তোমাদের আগে বুঝিয়ে দিলাম যে হচ্ছে ডেপথের সাথে সাথে টেম্পারেচার যে চেঞ্জ হচ্ছে। তো মেইনলি যদি আমি একটা ডেফিনেশন বলি যে টেম্পারেচার গ্রেডিয়েন্টের ডেফিনেশন বলো, সেটা হবে যে তোমার কোন ডিরেকশন এবং কোন রেটে যে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে এটাই মেইনলি একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট। আমরা যদি এই ফিগারটা দেখি, দেখো এটার এক্স এক্সিস এ হচ্ছে টেম্পারেচার যদি দেখাই এবং ওয়াই এক্সিস এর নিচের দিকে এটা হচ্ছে ডেপথ। ধরো এটা একটা আর্থের সারফেস দেখালাম, দেখো একদম শুরুতে যেটা আছে সেটা হচ্ছে লিথোস্ফিয়ার, দেন আপার মেন্টেল, লোয়ার মেন্টেল, দেন আউটার কোর, ইনার কোর, একদম ভিতরে তো একদম কোর যেটা ম্যাগমা রিস্ট যেটা। ঠিক আছে, তো উপরের দিকে দেখো যত মানে আর্থ থেকে নিচে যাচ্ছি, এই যে দেখো আপার মেন্টেলে তোমার 1900 কেলভিন টেম্পারেচার, সেখান থেকে আরো ধরো ভিতরে মানে একদম লোয়ার মেন্টেল চলে গেলাম, আউটার মেন্টেলের বাইরে, সেখানে টেম্পারেচার হয়ে যাচ্ছে 3000 কেলভিন এবং আরো নিচে যাচ্ছে, দেখো ডেপথ বাড়তেছে, 660 ছিল যখন আপার মেন্টেলে, সেখান থেকে প্রায় হচ্ছে 2300 কিলোমিটার। যদি আমি আরো নিচে যাই 2900 কিলোমিটারে, সেখানে তোমার টেম্পারেচার 3000 এবং তার থেকে আরো 2000 যদি নিচে নামি ডেপথে, যেটা আমি ইনার করে চলে যাচ্ছি, সেখানে টেম্পারেচার 5000। মানে কি যত ডেপথ বাড়তেছে টেম্পারেচার তত বাড়তেছে, এটাই টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এখন এই যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট বা টেম্পারেচারটা যখন আমি প্রোডাকশন করব বা অয়েল গ্যাস যখন আমি তুলবো যদি বলি, সেই ক্ষেত্রে আমার অবশ্যই নিচে আমরা যে ড্রিলিং রিগ বসাই, ড্রিলিং পাইপ বসাই, অবশ্যই নিচে সারফেসের নিচে কোন লোকেশনে বা কোন পয়েন্টে টেম্পারেচার কত আমার অবশ্যই এটা জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ওই সময় আসলে বিভিন্ন পয়েন্টের টেম্পারেচারটা মাপা হয়। বা আমি যদি বলি বটম হোল টেম্পারেচার, বটম মানে কি একদম নিচে হোল, আমরা যে হোল ক্রিয়েট করি আমাদের মেইনলি যে অয়েল গ্যাস আমি উঠিয়ে নিয়ে আসি, তার জন্য আমার একটা সারফেসে হোল ক্রিয়েট করতে হয়। হোল ক্রিয়েট করার পরে কিন্তু সেখানে আমি পাইপ, ড্রিলিং পাইপ বসাই, মানে মেইনলি যে হোলটা ক্রিয়েট করব তার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমার টেম্পারেচার রেকর্ড করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা বলি বটম হোল টেম্পারেচার। এখন আরেকটা ইকুয়েশন এখানে লেখা আছে, তোমরা যদি দেখে থাকো যে হিট ফ্লো। হিট ফ্লো মেইনলি হচ্ছে এই যে সারফেসটা, ঠিক আছে, সারফেসের মধ্যে এই যে রক বা সয়েল বলো, এর মধ্যে দিয়ে আসলে কি পরিমাণ হিট ফ্লো হচ্ছে, বা এই যে রকের মধ্য দিয়ে সারফেসের রকের মধ্যে দিয়ে কি পরিমাণ হিট ফ্লো হয়, এটা আমরা বের করতে পারি কিভাবে, খুব ইজিলি। সেটা হচ্ছে জিওথার্মাল গ্রেডিয়েন্ট। জিওথার্মাল গ্রেডিয়েন্ট তো আমি পড়িয়ে আসলাম আগে। জিওথার্মাল গ্রেডিয়েন্ট হচ্ছে যে তোমার ডেপথের সাথে টেম্পারেচারটা যে ইনক্রিজ হয়, এটাকেই বলা হয় জিওথার্মাল গ্রেডিয়েন্ট। তো একটা রক যদি আমি চিন্তা করি, সেই রকের কি পরিমাণ জিওথার্মাল গ্রেডিয়েন্ট এবং ওই রকের থার্মাল কন্ডাক্টিভিটি কতটুকু, এই দুইটার যে প্রোডাক্ট সেটা হচ্ছে ওই রকের মধ্য দিয়ে কি পরিমাণ হিট আসলে ফ্লো হচ্ছে। আর থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে রক মানে রকের থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে যে একটা রকের মধ্য দিয়ে কতটুকু হিট কন্ডাক্ট হতে পারে বা পরিচালনা হতে পারে। ঠিক আছে, এই দুটার প্রোডাক্ট হচ্ছে হিট ফ্লো। হিট ফ্লো মানে রকের মধ্যে কতটুকু হিট ফ্লো হচ্ছে। এটা আসলে একদম দেখো কম পড়া, তো এটা একদম ডিটেইলসে না জানলেও হচ্ছে, এই টপিকে এটা লাগতেছে না। এটা যখন তোমরা ধরো আরো হিট এন্ড মাস করবা তখন আরো ডিটেইলস পড়তে পারবা, বাট এই কোশ্চেনটা জেনে রাখা ভালো। ঠিক আছে, যে রকের হিট ফ্লো আমি কিভাবে বের করতে পারি। আচ্ছা আজকে তো টাইম শেষ। আচ্ছা আজকে এতটুকুই থাকুক। আরেকটা ছোট্ট টপিক বাকি ছিল, সেটা হচ্ছে তোমার সাবসারফেস প্রেসার। আমি হচ্ছে নেক্সট ক্লাসে অন্য লেকচারের সাথে এটা শেষ করতে, এটা অল্প কিছু আছে প্রেসার। তো এই যে আমি ওয়াটার এবং টেম্পারেচার নিয়ে পড়ালাম, এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে লেকচারের উপরে?
কারো কোনো কোশ্চেন আছে সাবসারফেস ওয়াটার এবং সাবসারফেস টেম্পারেচার নিয়ে?